নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুবোধ ঘোষ রচিত গল্প শেষ প্রহর। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবে। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প শ্রী সুবোধ ঘোষ রচিত শেষ প্রহর। শেষ রাতের অন্ধকার যখন ফিকে হয়ে আসতে আরম্ভ করে, আর কদম গাছের মাথার উপর খড়কুটোর নড়বড়ে বাসার ভিতরে ঘুমভাঙা দাঁড়কাকের ডানা ফরফর করে, ঠিক সেই সময় লেভেল ক্রসিংয়ের নিঝুম তন্দ্রাও যেন হঠাৎ ভেঙে যায়। লেভেল ক্রসিংয়ের চৌকিদার বুধন বারবার কাশে। গুমটির ভেতরে টুংটুং করে একটানা স্বরে একটা ঘণ্টির মৃদু মুখরতা বাজতে থাকে। ঝনঝন করে দুবার শব্দ হয়। লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করে দেয় বুধন। শেষ রাতের আকাশে চাঁদ থাকলে ঢাকুরিয়া লেকের বুকজোড়া কুয়াশার স্তূপ দেখতে পাওয়া যায়। আর দেখা যায় ডায়মন্ড হারবার থেকে ছুটে আসছে যে ট্রেনটা, তারই ইঞ্জিনের চোখ দুটো জ্বলে উঠেছে ডিস্ট্যান্স সিগন্যালের কাছে। লাইনটা যেখানে একটু বেঁকে ডান দিকের নারকেলের সারির আড়ালে সরে গিয়েছে। লাইনের পাশে পাশে দ্রুত হেঁটে পথ চলতে থাকে ঢাকুরিয়ার প্রভাত রায়। কারখানার বাঁশি বাজবার আগে তাকে কারখানার ফটকে পৌঁছে যেতে হবে। কাজেই বেশ একটু তাড়াতাড়ি, প্রায় হন্তদন্ত হয়েই ছুটতে হয়। কারখানাটাও তো নিকটে নয়। বালিগঞ্জ স্টেশন থেকে রাসবিহারী অ্যাভিনিউ ধরে সোজা হাঁটা দিয়ে যদি ভোর 5টার মধ্যে রসা রোডের মোড়ে এসে দাঁড়াতে পারে প্রভাত, তবেই কারখানার বাসটাকে ধরতে পারা যায়। কলকাতার দক্ষিণ দিক থেকে কর্মী কুড়িয়ে নেওয়ার জন্যে কারখানার এই বাসটা ঠিক ভোর 5টার সময় এই মোড়ে দাঁড়িয়ে থাকে। 5টা বেজে গেলে আর 5 মিনিটও দেরি করে না। আর ঠিক 6টার সময় হাওড়ার সেই কারখানায় সেই মেটাল ওয়ার্কশপের কলের বাঁশি বেজে ওঠে। কাজেই যদি ফোরম্যান প্রভাত রায়ের কাজে আসতে দেরি হয়, তবে হাত গুটিয়ে বসে থাকবে সব মেকানিক। কাজ চালু হতেই দেরি হয়ে যাবে। তাই এইভাবে শেষ রাতের আবছা অন্ধকারে প্রায় হন্তদন্ত হয়েই পথ চলতে থাকে প্রভাত রায়। প্রত্যেক শেষ রাতে শুধু আবছা অন্ধকার গায়ে মেখে পথ চলতে হয়। শুধু তাই নয়, লেভেল ক্রসিংয়ের পাশ কাটিয়ে আরও একটু দূরে এগিয়ে গেলে লাইনের পাশে সেই কলমি দলে ঢাকা পুকুরটাকেও দেখতে পাওয়া যায়। কোনো কোনো শেষ রাতে চাঁদ থাকে আকাশে। পুকুরের বুকে আধফোঁটা লাল শালুকের লাল রংটুকুও চিনতে পারা যায়। জোনাকিগুলো কদম গাছের মাথার ওপর আর থাকে না। অন্ধকার খুঁজতে গিয়ে লাইনের পাশে এই আলোকলতার ঝোপের ভিতর ঢুকে ঝিকঝিক করে। ওই সজনে গাছটার পায়ের কাছে একটা মাইলস্টোন, ছড়িয়ে পড়ে আছে হিমে ভেজা সজনে ফুল। একবার থামে প্রভাত, সিগারেট ধরায়, তারপরেই আবার পথ চলতে থাকে। সেদিন সিগারেট ধরাতে গিয়ে চমকে উঠল প্রভাত। শেষ রাতে চাঁদ তখনও ডুবে যায়নি, তাই দেশলাই না জ্বালিয়েও দেখতে পায় প্রভাত মাইলস্টোনের পাশে দাঁড়িয়ে আছে একটি মূর্তি। কে? প্রভাতের আচমকা প্রশ্নে চমকে উঠে সেই মূর্তি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। মূর্তির কানের দুলের পাথর ঝিক করে চমকে ওঠে। শেষ রাতের জ্যোৎস্না যেন হঠাৎ ছোট একটা বিদ্যুৎ হয়ে ঝলসে উঠেছে সেই মূর্তির কানের কাছে। দুপা পেছনে সরে গিয়ে আবার অন্যদিকে মুখ ঘোরায় সেই মূর্তি। মূর্তির পিঠের ওপর ডবল বেনির দোলা যেন একবার ছটফটিয়ে ওঠে, তারপরেই স্তব্ধ হয়ে যায়। মুখটা স্পষ্ট দেখা যায়, দেখতে পেলেও হয়তো স্পষ্ট কিছু বোঝা যাবে না। হিমে ভেজা আর ধুলো মাখা সজনের ফুলের রাশের ওপর লুটিয়ে পড়েছে তার শাড়ির আঁচল।
গলায় একটা কমফোর্টার জড়ানো, পায়ে স্যান্ডেল আছে। সন্দেহ করে, আশ্চর্য হয়, ভয়ও পায় প্রভাত রায়। ডায়মন্ড হারবারের ট্রেন শব্দের শিহর তুলে ছুটে আসছে। কাঁপছে কঠিন লোহার লাইন। ইঞ্জিনের জ্বলন্ত চক্ষুর আলোক লাইনের ওপর ছড়িয়ে পড়েছে। নারী মূর্তিটি ছটফট করে ওঠে। তারপরেই যেন অন্ধ মাতালের মতো মত্ত হয়ে ঝাঁপ দিয়ে লাইনের কাছে এগিয়ে আসে। লাইনের নুড়ি ছড়ানো পথের ওপর উঠে ছুটতে থাকে সেই নারী মূর্তি। তারের বাধায় পা জড়িয়ে যায়, ভাঙা স্লিপারে হোঁচট লেগে পড়ে যায়, কিন্তু উঠেই আবার যেন মরিয়া হয়ে একরোখা পাগলের মতো ইঞ্জিনের জ্বলন্ত চক্ষুর দিকে ছুটতে থাকে। ডবল বেনি ভেঙে ছড়িয়ে যায়, আঁচল ছিঁড়ে যায়, গলার কমফোর্টার মরা সাপের মতো ঝুলতে ও দুলতে থাকে। পায়ের একটা স্যান্ডেল খসে পড়ে যায়। ভ্রুক্ষেপ নেই, ভাবনা নেই, পিছু ফিরে তাকায় না। ছুটে যেতে থাকে একটা উদ্ভ্রান্তের মূর্তি। আর এক মুহূর্তও দেরি করে না প্রভাত। অনেকবার হাফ মাইল দৌড়ের খেলায় ফার্স্ট হবার অভিজ্ঞতা আছে ফোরম্যান প্রভাত রায়ের যে দুই পায়ে। সেই পা দুটো হঠাৎ ছুটতে থাকে। ইঞ্জিনের জ্বলন্ত চক্ষু তখন সেই অপরিচিতার ছায়ার একেবারে নিকটে এসে পড়েছে। পিছন থেকে ছুটে এসে একটি লাফ দিয়ে অপরিচিতার সামনে দাঁড়ায় প্রভাত। পর মুহূর্তে সেই অপরিচিতার উদ্ভ্রান্ত মূর্তিকে দুটি কঠিন বাহুর বন্ধনে বন্দি করে বুকের ওপর তুলে ধরে প্রভাত, আর একটা লাফ দিয়ে সরে গিয়ে লাইনের পাশে এসে দাঁড়ায়। লাইনের পাশে ঠান্ডা মাটির নিরাপদ ধুলোর ওপর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে প্রভাত। যেন লেভেল ক্রসিংয়ের লোহার গেটের গড়াদের মতো কঠোর দুটি হাতের বেড়া দিয়ে অতি কঠিন এক অবরোধ রচনা করে রেখেছে প্রভাত। গোপন চারিণী সেই অপরিচিতার শরীর বৃথায় ছটফট করে। ফোরম্যান প্রভাত রায়ের দুই হাতের কঠিন বন্ধন তবুও বিন্দুমাত্র শিথিল হয় না। নারীর একটি হাত শুধু হিংস্র হয়ে এলোমেলো আঘাত ছড়াতে থাকে, যেন এক নির্মম দস্যুর প্রতিজ্ঞার বিরুদ্ধে একটা দুর্বল অসহায়তার আঘাত। প্রভাত রায়ের গলার টাই ছিঁড়ে যায়, চশমার একটি কাঁচ ভেঙে যায়, কিন্তু বিচলিত হয় না প্রভাত রায়ের প্রতিজ্ঞা। ডায়মন্ড হারবারের ট্রেনের শেষ চাকা শব্দের শেষ শিহর গড়িয়ে নিয়ে চলে যায়, আর নীরব হয় শেষ রাতের শেষ প্রহর। ফুঁপিয়ে কেঁদে ওঠে নারী। ধীরে ধীরে তার সেই কঠিন বাহুর বন্ধন শিথিল করে প্রভাত রায়ও হাঁপ ছাড়ে। ঠান্ডা ধুলোর ওপর দাঁড়িয়ে অপরিচিতার শরীর যেন আরেকবার শিউরে ওঠে। চোখের ওপর আঁচল চাপা দেয় নারী। দেখতে পায় প্রভাত অপরিচিতার সেই করুণ মুখ, যা সত্যই বেশ সুন্দর একটি মুখ। অপরিচিতা মুখ তুলে তাকায় না, এবং অপরিচিত এক পুরুষের এই সান্নিধ্যের বিরুদ্ধে আর সেরকম বিদ্রোহও করে না, যেন এতক্ষণে একেবারে অসহায় হয়ে গিয়েছে অপরিচিতার জীবনের অতি সাধের এক প্রতিজ্ঞা। কিন্তু চমকে ওঠে প্রভাত রায়েরই এতক্ষণের বিস্মিত ও বিব্রত কৌতূহল। এই অপরিচিতা তো নিতান্ত অপরিচিতা নয়, এই মেয়ে তো সেই মেয়ে, প্রভাতেরই বোন, হেনার বান্ধবী। কি যেন মেয়েটির নাম? প্রীতি। বাসুদেব সরকারের মেয়ে প্রীতি সরকার। কিন্তু সত্যই কি তাই? বিশ্বাস হয় না। এ নিশ্চয়ই প্রীতির মতোই দেখতে আর একজন কেউ। নইলে কি আশ্চর্য, প্রীতির মতো মেয়ে কেন আসবে এই শেষ রাতের শেষ প্রহরে, এই বিশ্রী নিভৃতে রেললাইনের উপর পড়ে আত্মহত্যা করার জন্যে? ঢাকুরিয়ার ওই পাড়াতে সত্যই সুখের জীবন বলতে যদি কোনো মেয়ের থেকে থাকে, তবে একমাত্র প্রীতি সরকারেরই আছে। দেখতে ভালো, লেখাপড়ায় ভালো, গানে নাচেও কি সে কম যায়? আর একটা কথা হঠাৎ মনে পড়ে প্রভাতের। এই তো কদিন আগে হেনাই খুশি হয়ে বলেছিল সেই কথা। প্রীতির বিয়েরও নাকি আর বেশি দিন বাকি নেই। সব ব্যবস্থা ঠিক হয়ে আছে, পাত্র ঠিক আছে,
বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে আছে। মনে পড়তেই প্রভাতের মনের বিস্ময় আরেকবার চমকে ওঠে। সত্যই রহস্য। বোঝা যায় না কেন এবং কিসের জন্য ঠিক যে সময়ে সংসারের এত সুন্দর একটা ইচ্ছা এসে প্রীতিকে আপন করে নেওয়ার জন্য তৈরি হল, ঠিক সেই সময় প্রীতির জীবনে এমন কোন বেদনার অভিশাপ এসে লাগল যে জীবনটাকে একটা অপমৃত্যুর পায়ের তলায় ফেলে চূর্ণ হয়ে যাবার জন্য এখানে ছুটে আসলো। আমি আপনাকে চিনি, তার মানে চেনা চেনা বলেই মনে হচ্ছে। কুণ্ঠিতভাবে প্রশ্ন করে তাকিয়ে থাকল প্রভাত, কিন্তু চমকে উঠল অপরিচিতার আঁচল ধরা হাত। চোখের ওপর থেকে আঁচল সরিয়ে প্রভাতের মুখের দিকে সন্ত্রস্তের মতো তাকাল অপরিচিতা। তারপরেই ক্ষুব্ধভাবে বলল, প্রভাত রূঢ়ভাবে বলল, চলে তো যাবই, কিন্তু যাবার আগে আপনার একটা গতি করে দিয়ে যেতে হবে তো। পাগলের মতো কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তারপর চিৎকার করে ওঠে সেই ডবল বেনির মেয়ে, তাহলে আপনারই বিপদ হবে। পুলিশের কাছে আমি মিথ্যে কথা বলবো, বলবো আপনি আমাকে খুন করবার চেষ্টা করেছিলেন। হেসে ফেলে প্রভাত। তা বলবেন? আপনার মিথ্যে কথায় যদি আমার বিপদ হয় তো হবে। সঙ্গে সঙ্গে যেন অসহায় শিশুর মতো হঠাৎ ভয় পেয়ে ডুকরে কেঁদে ওঠে অপরিচিতা। আপনি না বুঝে সুঝে মিথ্যে কেন দয়া দেখাচ্ছেন? যদি আমার ভালো চান তবে আমাকে এখানে থাকতে দিন। আপনি দয়া করে চলে যান। কদম গাছের মাথার ওপর কাকের কলরব জেগে উঠেছে। অনেক ফিকে হয়ে এসেছে শেষ রাতের আবছায়া রূপ। অপরিচিতার সেই জলভরা চোখের করুণতা বেশ স্পষ্ট দেখা যায়। এ যে সত্যিই প্রীতি সরকার। প্রভাত বলে, প্রীতি সরকার আঁচল দিয়ে মুখ ঢাকতে গিয়ে প্রভাতের মুখের দিকে চকিতে একবার তাকায়, ভীতভাবে প্রশ্নও করে, কিন্তু আপনাকে তো আমি চিনি না। আঁচলে মুখ ঢাকা দিয়ে আর একবার নীরব হয়ে দাঁড়িয়ে থাকে প্রীতি সরকার। কান্না চাপতে চেষ্টা করে প্রীতি, তাই কতগুলি ভাঙা ভাঙা নিঃশ্বাসের বেদনা শুধু আঁচলের চাপার আড়ালেই ফোঁপাতে থাকে। দেখে মনে হয় প্রীতি সরকারের জীবনের বিদ্রোহ হঠাৎ এভাবে একজনের কাছে ধরা পড়ে গিয়ে লজ্জিত হয়েছে। সে লজ্জা সহ্য করা যায় না। সে লজ্জার বেদনা বিদ্রূপের মতোই। প্রভাত বলে, প্রভাত আশ্চর্য হয়।
কথা বলতে গিয়ে প্রভাতের গলার স্বর যেন আচমকা একটু কেঁপে উঠে শান্ত হয়ে যায়। প্রভাতের মুখের দিকে তাকিয়ে প্রীতিও যেন আচমকা একটু আশ্চর্য হয়ে যায়। প্রীতি বলে, আমার দুর্ভাগ্যের কথা শুনে আপনি কেন দুঃখ করছেন প্রভাতবাবু? আপনি আমাকে ক্ষমা করুন। আমার জন্যে আপনাকেও অনেক ঝঞ্ঝাট সহ্য করতে হল। প্রভাত বলল, তোমাকে উপদেশ দেবার অধিকার আমার নেই, তবু তুমি আমার একটা কথা শোনো। বলুন। কথা দাও আমার কথা তুমি রাখবে? রাখব। হয় এই দুঃখকে সহ্য করো, নয় ভুলে যেতে চেষ্টা করো, কিন্তু কোনো দিন আর এই রকম ভয়ানক অন্যায় করতে চেষ্টা করবে না। পৃথিবীর কত মানুষ এর চেয়ে কত বেশি অপমান আর দুঃখ সহ্য করে বেঁচে থাকে, তোমাকেও বেঁচে থাকতে হবে। কিন্তু আমি যে তার কথা ভুলতে পারি না প্রভাতবাবু। ভুলতে তো বলিনি। তবে কি বলছেন? তার উপরে রাগ করে তুমি আত্মহত্যা করতে পারো না। তোমার জীবনের দাম এত তুচ্ছ নয়। একজনের ভালোবাসা জীবনে পেরে না বলে তুমি আর ৫ জনের ভালোবাসা তুচ্ছ করতে পারো না। চুপ করে দাঁড়িয়ে থাকে প্রীতি। কদম গাছের মাথায় পূব আকাশের আভা ছড়িয়ে পড়ে। ব্যস্ত হয়ে প্রভাত বলে, আমার অনেক দেরি হয়ে গেল প্রীতি, তুমি আর আমাকে ভুগিও না। প্রীতি বলে, আচ্ছা, আমি যাচ্ছি, আপনি কাজে যান। চলেই যাচ্ছিল প্রীতি। প্রভাতী হঠাৎ বলে ওঠে, না, কথা না দিয়ে তুমি যেতে পারবে না, আগে কথা দাও। থমকে দাঁড়ায় প্রীতি। দেখে, আবার আশ্চর্যও হয়। একটা মানুষ ভোরের প্রথম আলোর মতো তাকিয়ে আছে তার মুখের দিকে। সে নিশ্চিন্ত হতে পারছে না। একটা মেয়ের অপমানে সব দুঃসহ দুঃখকে বুঝতে পেরে দুঃখিত হয়েছে, কথা চাইছে। প্রীতি সরকার সত্যই বেঁচে থাকবে এই আশ্বাস না পেয়ে সে চলে যেতে পারছে না। মনে পড়ে প্রীতির। হেনারই মুখে শুনেছে হেনার দাদার কথা। কারখানার ফোরম্যান, লোহালক্কর ঘাটে, কিন্তু মনটা বড় নরম। একজন অন্ধ হোঁচট খেয়ে ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল, তাই দেখে চেঁচিয়ে কেঁদে উঠেছিল হেনার দাদা। এই প্রভাতবাবুই তো হেনার সেই দাদা। প্রীতির নীরবতা দেখে আরও উদ্বিগ্ন হয়ে ওঠে প্রভাতের চোখের দৃষ্টি। প্রভাত বলে, আমিও কথা দিচ্ছি, আজকের ব্যাপার কেউ জানতে পারবে না। কারো কাছে আমি ভুলেও গল্প করব না যে তুমি আজ ট্রেনের চাকার তলায় প্রাণ দিতে এসেছিলে। আজকের ঘটনার জন্য তুমিও কোনো লজ্জা বা দুঃখ বা রাগ মনে রাখবে না, কিন্তু কথা দাও আর কখনো এরকম কাণ্ড করবে না। শান্ত স্বরে ধীরে ধীরে প্রভাতের উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে প্রীতি বলে, না, আর না, আর আমি এই ভুল করব না, আপনি বিশ্বাস করুন। প্রভাত বলে, বিশ্বাস করলাম, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। ঢাকুরিয়া লেকের কুয়াশার ওপর রোদের আভাস পড়েছে। তাল, নারকেল আর সুপারির ছায়ায় ঘেরা একটা ঘুমন্ত পাড়ার প্রাণ এতক্ষণে সাড়া দিয়ে জেগে উঠেছে। আর একটা ট্রেন আসছে। তীব্র স্বরে বাষ্পের বাঁশি বাজিয়ে ছুটে চলে গেল ভোরের প্রথম প্যাসেঞ্জার। রেল লাইনের পাশে সরু পথ ধরে আস্তে আস্তে হেঁটে ফিরে যেতে থাকে প্রীতি সরকার, সঙ্গে প্রভাত রায়। লেভেল ক্রসিং পার হয়ে কিছু দূর এগিয়ে যেতেই থমকে দাঁড়ায় প্রীতি। এইবার আপনি কাজে চলে যান প্রভাতবাবু। প্রভাত বলে, চলো তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। চমকে ওঠে, ভয় পায় প্রীতি। আহ, আপনি বোঝেন না কেন? আপনি কি আমাকে আরেকটা বিপদে ফেলতে চান?
প্রভাত বিস্মিত হয়। বিপদ? হ্যাঁ, এই ভোরে আমাকে এভাবে আপনার সঙ্গে যেতে দেখলে মানুষগুলি কি মনে করবে বুঝতে পারছেন না? ভয় পায় প্রভাত। মনে করবে? কি মনে করবে? প্রীতি বলে, ওই দেখুন, কারা যেন আসছে। দোহাই আপনার, পায়ে পড়ি আপনার, আপনি এক্ষুনি চলে যান প্রভাতবাবু। প্রভাত বলে, আমি না হয় চলে গেলাম, কিন্তু তোমাকে তো ওরা দেখে ফেলবে। দেখুক, আমাকে একা দেখে ফেলুক, আমি মিথ্যে কথা বলবো, ওরা তাই বিশ্বাস করবে। কিন্তু আপনি সঙ্গে থাকলে আমার কোনো মিথ্যে কথাই ওরা বিশ্বাস করবে না। হতভম্বের মতো তাকিয়ে প্রীতির এই অদ্ভুত প্রলাপের অর্থ বুঝতে চেষ্টা করে প্রভাত। প্রীতি বলে, যান যান যান, আর একটু দেরি করবেন না। আমার প্রাণ বাঁচিয়েছেন, আমার মান বাঁচান। একটা লাফ দিয়ে আতঙ্কিতের মতো সরে যায় প্রভাত। তারপর হনহন করে রেল লাইনের পাশে পাশে সরু পথ ধরে প্রায় ছুটে চলে যেতে থাকে। এলোমেলো শাড়ির আঁচলটাকে ভালো করে গায়ে জড়ায় প্রীতি। ডবল বেনির এলোমেলো আর ভাঙা বাঁধুনি ভালো করে ভেঙে দিয়ে তাড়াতাড়ি একটা খোপা বেঁধে ফেলে। তারপর আরও তাড়াতাড়ি পা চালিয়ে চলতে থাকে। বাড়ির বারান্দার ওপর এসে উঠে যখন হাঁপ ছাড়ে প্রীতি, তখন বারান্দার সিঁড়িতে পূব আকাশের আলো এসে পড়েছে। জেগে উঠে বসে আছেন প্রীতির বাবা বাসুদেব সরকার, ক্লান্ত শরীরকে একটা চেয়ারের ওপর এলিয়ে দিয়ে। প্রীতি বসে পড়তেই প্রশ্ন করেন বাসুদেববাবু, এত ভোরে কোথায় গিয়েছিলি রে? প্রীতি হাসে, রেল লাইনের ধারে একটু বেরিয়ে এলাম। খবরের কাগজের আশায় পথের দিকে তাকিয়ে থাকেন বাসুদেববাবু। এখনো কাগজের কোনো হকারে সাড়া জাগেনি পথের ওপর। গলার কমফোর্টার খুলে ফেলতেই দেখতে পায় প্রীতি কয়েকটা ফুল ঝরে পড়ল বারান্দার ওপর। আশ্চর্য, কমফোর্টারের ভাঁজে এতগুলি ফুল কেমন করে এতক্ষণ ধরে লুকিয়েছিল? বাসুদেববাবু বললেন, ওগুলো কিসের ফুল রে প্রীতি? সজনে ফুল বাবা। খবরের কাগজের হকার এসে বারান্দায় ওঠে। খবরের কাগজের পাতার দিকে তাকিয়ে থাকেন বাসুদেববাবু, আর প্রীতি তাকিয়ে থাকে সেই তুচ্ছ সজনে ফুলের দিকে। শেষ রাতে শেষ প্রহরের একটা অদ্ভুত ঘটনার উপহারের মতো কয়েকটা সাদা ফুল। প্রীতির চোখ দুটো হঠাৎ ছটফট করে ওঠে। বাসুদেববাবুর দিকে একবার চকিতে তাকিয়ে নেয় প্রীতি। তারপরেই ফুলগুলিকে মেঝের ওপর থেকে তুলে নিয়ে ঘরের ভিতর চলে যায়। হেনার দাদার কাছে কথা দিলেই বা কি আসে যায়? ভালোবাসার অপমান ভুলতে পারে না প্রীতি, সহ্য করতেও পারে না। বারবার মনে পড়ে একটা মানুষের হাসি ভরা মুখের ছবি, যে মুখের কোনো হাসি আর কোনো ভাষাকে জীবনে অবিশ্বাস করেনি প্রীতি। কিন্তু কে জানত সেই সব হাসি আর ভাষা শুধু একটা অভিনয়? সেই মানুষই আজ পৃথিবীর কোন এক রূপের মেয়েকে বিয়ে করে সুখী হয়ে রয়েছে। প্রীতি জানি সে খবর। বিয়ের পর জীবনসঙ্গিনীকে সঙ্গে নিয়ে রাঁচি বেড়াতে গিয়েছে অতীশ। সরকারি অফিসার অতীশের পদোন্নতিও হয়েছে। আজ সে ৯০০ টাকা মাইনে সুপারিনটেন্ডেন্ট। অতীশের মা নিজেই ৫ পাড়া ঘুরে ঘুরে জানিয়ে দিয়ে গেছেন বড় লক্ষ্মী বউ এসেছে তার ঘরে, আসামাত্রই ছেলের পদোন্নতি হয়েছে। হ্যাঁ, কল্পনা করলে আরও অনেক কিছুই বুঝতে পারে প্রীতি। অতীশ বসু নামে সেই ভদ্রলোকের সুখের এবং সাধেরও অনেক উন্নতি হয়েছে। সে মানুষ বোধহয় এখন নতুন স্বপ্ন চোখে নিয়ে আর জীবনসঙ্গীর হাত ধরে হুডরুদ ঝর্ণার ধারে বসে জলেরও খেলা দেখছে। ছি, মানুষ শত্রুকেও এমন করে ঠকায় না। কিন্তু ভদ্রলোক অতীশ বসু এমন এক মেয়েকে ঠকিয়ে আর অপমান করে সুখী হল, যে মেয়ে সারা জীবনের যত্ন নিয়ে
অতীশকেই সুখী করবার জন্যে তৈরি হয়েছিল। প্রীতির ভালোবাসার সব আশাকে বিনা দোষে পুড়িয়ে ছাই করে দিল অতীশ। শুধু এই অপমানের স্মৃতি দিনরাত চুপ করে সহ্য করে লাভ কি? মৃত্যুই তো ভালো ছিল। কিন্তু কোথা থেকে আর এক অদ্ভুত আপদ এসে প্রীতিকে মরে বাঁচবার সুখটুকুও পেতে দিল না। মনে পড়ে প্রীতির। হেনার দাদার চোখ দুটো একবার ছলছল করে উঠেছিল। প্রীতির জীবনের দুঃখ ও অপমানের জ্বালা কত দুঃসহ সেটুকু বুঝতে পেরেছিল সেই অপরিচিত মানুষটাও। মনের যন্ত্রণা চাপতে দুহাতে মুখ ঢাকে প্রীতি। কোনো ছলছল চোখকে বিশ্বাস করে আর লাভ নেই। হেনার দাদাও তো অতীশ বসুরই জাত। ওর কথারই বা কি মূল্য আছে? ওর কাছে একটা কথার সম্মান রাখবার জন্যে এইভাবে বেঁচে মরে থাকবারও বা কি কোনো অর্থ আছে? হেনার দাদা বুঝবে কি করে? যার ভালোবাসার বুকটা হঠাৎ শূন্য হয়ে যায়, তার পক্ষে বেঁচে থাকা কি ভয়ঙ্কর শাস্তি। সেদিন বেড়াতে এসেছিল হেনা। হেনাকে দেখে ভয়ানক সন্দেহ চমকে উঠেছিল প্রীতির মনের ভেতর। হেনার দাদা, সেই অদ্ভুত মানুষটা কি তবে হেনার কাছে হেসে হেসে বলে দিয়েছে সব কথা? প্রীতির জীবনের দুঃখ নিয়ে ঠাট্টা করে আর প্রীতির জীবনের সম্মান ও সুনাম নষ্ট করে সুখী হয়েছে সেই মানুষটারও মন? কিন্তু না, এই সন্দেহের জন্যই শেষে লজ্জা পেয়েছে প্রীতি। হেনার কথায় বোঝা যায় সে কোনো খবরই পায়নি। হেনা বরং হেসে হেসে বলে, বিয়ের দিন পিছিয়ে গেল নাকি প্রীতি? পাত্র বোধহয় ছুটি পায়নি, তাই না? প্রীতি বলে, তাই হবে বোধহয়। হেনা বলে, পাত্র এখন কোথায়? প্রীতি বলে, কাছেই ছিল, এখন দূরে চলে গিয়েছে। হেনা বলে, হেয়ালি করে বলো না ভাই, সত্যি করে বলো। প্রীতি হাসে, বিয়েটা ভেঙে গিয়েছে। হেনা হাসে, ভদ্রলোকের জন্য দুঃখ হয়। ঠকেছেন ভদ্রলোক, ভুল করে ভয়ানক ঠকলেন। হেনা চলে যায় এবং প্রীতির মনটাও হঠাৎ শান্ত হয়ে যায়। তাহলে কথা রেখেছে হেনার দাদা, কাউকেই কিচ্ছু বলেনি। কিন্তু মনের এই শান্তি যেন ধীরে ধীরে অস্বস্তি হয়ে মনের ভিতর হাঁসফাঁস করতে থাকে। হেনাকে কি যেন জিজ্ঞেস করতে চেয়েছিল প্রীতি, কিন্তু ভুলেই গিয়েছে। কি বিশ্রী ভুল! এত উপদ্রব সহ্য করলেন যে ভদ্রলোক, প্রীতিকে মৃত্যুর পথ থেকে তুলে সরিয়ে নিয়ে গেলেন। আজ কেমন আছেন আর কি ভাবছেন সেই ভদ্রলোক, সেটা জানা হল না। হেনার দাদা প্রভাতবাবু শেষ রাতের আবছা অন্ধকার আর ফিকে জ্যোৎস্নার ভেতর দিয়ে প্রতিদিন কোথায়, কত দূরে আর কি কাজ করতে যান, এই সামান্য একটা প্রশ্ন করলে এমন কি আর অশোভন ব্যাপার হতো? তবে প্রশ্ন না করে ভালোই হয়েছে। প্রশ্ন শুনে হেনা যদি হেসে ফেলত আর জিজ্ঞেস করত, কোথায়, কবে আর কেমন করে আমার দাদার সাথে তোমার দেখা হলো প্রীতি? তবে তবে হেনার সেই হাসি ভরা সন্দেহের ভুল ভেঙে দেওয়া সম্ভব হতো না। কোনো কথাই বলা যেত না। একটা ভুল ধারণা নিয়ে চলে যেত হেনা। এক এক করে কত শেষ রাতে শেষ প্রহর দেখা দেয় আর চলে যায়। রেললাইনের লেভেল ক্রসিংয়ের গুমটির ভেতর টুংটুং করে ঘণ্টির শব্দ বাজে, আর জ্বলন্ত চক্ষু নিয়ে ডায়মন্ড হারবারের ট্রেন ছুটে চলে যায়। শেষ রাতে শেষ প্রহরে স্বপ্নভরা ঘুম যেন অকারণেই ভেঙে যায়। জেগে বসে থাকে প্রীতি। লোহার লাইন কাঁপিয়ে গুরু গুরু শব্দের ঝংকার গড়িয়ে ছুটে চলে যায় ডায়মন্ড হারবারের ট্রেন। প্রীতি সরকারের মনের ওপর যেন টুপটাপ করে ঝরে পড়তে থাকে শেষ রাতের হিমে ভেজা সজনে ফুল। আর অসহায়ের মতো
চুপ করে বসে মনের ভিতরে একটা মধুর অনুভবের সঙ্গে যেন লড়াই করে হাঁপাতে থাকে প্রীতি সরকার। ডাকাতের মতো তাড়া করে পেছন থেকে ছুটে এসে একটা উদ্বেগ ভরা আগ্রহ শক্ত করে 2 হাতে জড়িয়ে ধরল প্রীতিকে, আর বুকের উপর তুলে নিল। কি ভয়ঙ্কর কঠিন সেই 2টি হাতের বন্ধন! একটা অপরিচিতা মেয়েকে ওভাবে বুকের ওপর তুলে নিতে একটুও কি লজ্জা লাগেনি মানুষটার বুকের মধ্যে? সেদিন না হয় উপকারই করেছিলেন ভদ্রলোক, কিন্তু উপকার করতে গিয়ে যেসব কাণ্ড করলেন সে কথা ভাবতে গিয়ে আজও কি ভদ্রলোকের চিন্তা একটুও লজ্জিত হয় না? মনে হয় প্রীতির সেরকম কোনো চিন্তা ঝঞ্ঝাটই যেন নেই হেনার দাদার মনে। তা না হলে এই 6 মাসের মধ্যে একবারও অন্তত খোঁজ নিতেন, নইলে নিশ্চয়ই জানতে ইচ্ছে হতো কেমন আছে সেই মেয়ে, যাকে তিনি শেষ রাতের শেষ প্রহরের এক সর্বনেশে নিশির ডাকের গ্রাস থেকে বাঁচালেন। সব মিথ্যে। ভদ্রলোকের চোখ দুটো ছলছল করেছিল। মিথ্যেই এত উপদেশ দিলেন, মিথ্যেই কথা দিলেন আর কথা নিলেন, উপকারের, সহানুভূতির আর উদ্বেগের অভিনয় করে সরে পড়লেন। শেষ রাতের শেষ প্রহরের বিরুদ্ধে যেন একটা অভিমান গুমড়ে ওঠে প্রীতির মনের ভাবনায়। সেই মানুষটি তো এখন সেই রেললাইনের পাশ দিয়ে সেই মরু পথ ধরে হেঁটে চলেছে। সেই সজনে গাছের বুক থেকে এক ঝোড়ো বাতাসের ছোঁয়ায় এখনো বোধহয় ফুল ঝরে পড়ে, যদি এখনো ফুল থেকে থাকে। কিন্তু সে কি আজও সেদিনের মতো হঠাৎ সেখানে থামে? থামলেও কি মনে পড়ে একটি মেয়ের জীবনের দুঃসহ দুঃখ সেখানেই একদিন মুখ লুকিয়ে দাঁড়িয়েছিল? মনে পড়ে না নিশ্চয়। মনে পড়লে এই সত্য কল্পনা করতে পারত সেই মানুষ, যে মেয়েকে মৃত্যুর পথ থেকে সরিয়ে সংসারের দিকে আবার পাঠিয়ে দিল সে মেয়ে তার জীবনের সকল ক্ষণের চিন্তায় তারই মূর্তিকে স্মরণ করে। ভুলতে চেষ্টা করলেও যে ভুলতে পারে না প্রীতি। রাগ হয়, ছুটে গিয়ে প্রতিশোধ নিতে ইচ্ছে করে। মিছামিছি একটা মেয়ের দুঃখের প্রাণকে বাঁচিয়ে দিয়ে আবার মিছামিছি এত তুচ্ছ করছে কেন হেনার দাদা? অন্ধ মানুষ হোঁচটকিয়ে ড্রেনের মধ্যে পড়ে গেলে যে মানুষ ডুকরে কেঁদে ওঠে, সে মানুষ কেন কল্পনা করতে পারে না এভাবে একটি মেয়ের আশাকে তুচ্ছ করলে তাকে অপমানের কাদায় ডুবিয়ে দেওয়া হয়? না, বড় দুঃসহ এই শূন্যতা। নতুন করে আবার এক অপমানের জ্বালার মধ্যে জীবনটাকে টেনে নিয়ে এসেছে প্রীতি। নিজেরই ওপর মনের সব ঘৃণা শিউরে উঠতে থাকে। এক একটা হৃদয়হীন ছলনার কাছে ভুল লোভের ভুলে এগিয়ে গিয়েছে প্রীতির জীবন। তাই আড়াল থেকে অদৃষ্ট বোধহয় বিদ্রূপ করছে, আর লাভ হয়েছে শুধু অপমানের জ্বালা। আমাকে বাঁচিয়ে রেখে কি লাভ হলো আপনার? সব লজ্জার মাথা খেয়ে বেহায়ার মতো এই প্রশ্ন করে হেনার দাদাকে একটা চিঠি দেওয়া যেতে পারে। কিন্তু ভাবতে গিয়ে অনেকক্ষণ নিঝুম হয়ে বসে থাকে প্রীতি। মাঝরাতের প্রহর পার হয়ে গিয়েছে অনেকক্ষণ। ঢাকুরিয়ার নারকেলের পাতার ঝালর শেষ রাতের একটা টুকরো চাঁদের আলোকে ঝিকমিক করে আর ফুরফুরে বাতাসে ঝিরঝির করে। খোলা জানলা দিয়ে নিস্তব্ধ পথের দিকে একবার তাকায় প্রীতি। কোনো লাভ নেই অমন একটা ভোলা মানুষকে চিঠি দিয়ে। যে মানুষ মুখ দেখেও মানুষ চিনতে পারে না, সে মানুষ চিঠি পড়ে আর কি বুঝবে? ডায়মন্ড হারবারের ট্রেন কি চলে গিয়েছে? প্রীতি ছটফট করে। জল ভরা চোখের ঝাপসা দৃষ্টি তুলে ঘড়ির দিকে তাকায়। হ্যাঁ, শেষ রাতে শেষ প্রহর এসে গিয়েছে। সত্যিই যেন আবার এক নিশির ডাকের আহ্বান শুনেছে প্রীতি। ঘরের দরজা খুলে বারান্দার ওপর এসে দাঁড়ায়। তারপরেই পথে নেমে পড়ে।
সজনে গাছে আবার নতুন ফুল ধরেছে। পুকুরের কলমি দলের ফাঁকে ফাঁকে জলের বুকে এক টুকরো চাঁদের আভা চিকচিক করছে। চমকে ওঠে আর থমকে দাঁড়ায় প্রভাত। এ কি, তুমি আবার এখানে কেন প্রীতি? প্রীতি বলে, মিছিমিছি চমকে উঠবেন না, ভয় পাবেন না, দুঃখও করবেন না। আমি আমি মরতে আসিনি। ডায়মন্ড হারবারের ট্রেন ছুটে আসতে থাকে। ইঞ্জিনের জ্বলন্ত চোখ ফুটে উঠেছে ডিস্ট্যান্স সিগন্যালের কাছে। সাবধান হয় প্রভাত, চশমা খুলে পকেটে রাখে। এই মেয়ের মুখের কথায় কোনো বিশ্বাস নেই। প্রভাতের হাত দুটো এরই মধ্যে কঠিন এক আগ্রহে কঠিনতর হয়ে ওঠে। আবার বাধা দিতে হবে, পথ আটক করে থামিয়ে রাখতে হবে, যেন নিজের প্রাণের সর্বনাশ করার কোনো সুযোগ না পায় এই ছন্ন ছাড়া মনের মেয়ে। ধিক্কার দেয় প্রভাত। ছি, তুমি কথা দিয়েও কথার সম্মান রাখলে না। চুপ করে দাঁড়িয়ে থাকে প্রীতি। প্রভাত বলে, তুমি আমার মনের একটা আনন্দকে নষ্ট করে দিলে। প্রভাতের মুখের দিকে তাকায় না প্রীতি, কিন্তু প্রীতি যেন সারা অন্তর দিয়ে উৎকণ্ঠ হয়ে শুনছে প্রভাতের সব ধিক্কার আর অনুযোগের ভাষা। প্রভাত বলে, প্রতিদিন এই পথে যেতে একবার আমি তোমার কথাই ভেবেছি। শুধু মনে হয়েছে এতদিনে শান্তি পেয়েছ তুমি, ভালো আছো তুমি, কিন্তু লোহার লাইন কাঁপে ঝনঝন করে। ডায়মন্ড হারবারের ট্রেনের ইঞ্জিনের জ্বলন্ত চোখ থেকে আলো ছড়িয়ে পড়ে প্রীতির মুখের ওপর। দেখতে পায় প্রভাত, জল ভরা চোখ তুলে যেন এক অন্য জগতের সান্ত্বনার দিকে কি যেন আশা করে তাকিয়ে আছে প্রীতি। কেঁপে ওঠে প্রীতির গলার স্বর। আমাকে আমাকে ক্ষমা করুন প্রভাতবাবু। প্রভাত রায়ের সতর্ক দুটি কঠিন হাত আবার চমকে ওঠে। এক লাফ দিয়ে এগিয়ে আসে প্রভাত রায়, আর সেই মুহূর্তে ছন্নছাড়া মনের মেয়েকে কঠোর দুটি বাহুর বন্ধনে বন্দিনী করে জড়িয়ে রাখে, যতক্ষণ না ট্রেনের শেষ চাকার শব্দ গড়িয়ে দূরে চলে যায়। ধীর, স্থির ও শান্ত, কোনো মত্ততা আর চঞ্চলতা নেই। প্রীতি সরকার যেন শেষ রাতে শেষ প্রহরের একটি সান্ত্বনার বুকের ওপর পড়ে একটা মধুর অনুভবের লজ্জাকে ইচ্ছে করে বরণ করছে। অপ্রস্তুত হয়ে এবং বড় বেশি উদ্বিগ্ন দুটি হাতের অকারণ চাঞ্চল্যে লজ্জিত হয়ে দুপা পিছিয়ে আসে প্রভাত রায়। প্রীতি বলে, এখন বিশ্বাস করলেন তো আমি সত্যিই মরতে আসিনি? বিশ্বাস করছি, কিন্তু কেন এসেছ তুমি? আপনার কাছে একটি প্রশ্ন ছিল, যে প্রশ্ন চিঠিতে লিখে আপনাকে জানাবার সাহস পাইনি। বলো, কিসের প্রশ্ন? সে প্রশ্ন না শুনেই আপনি সে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তার মানে? আপনি আপনি মিছামিছি রোজই আমার কথা ভেবেছেন। কেন? হঠাৎ মাথা হেঁট করে প্রভাত রায়। চুপ করে শুধু ঠান্ডা মাটির ধুলোর দিকে তাকিয়ে থাকে। তারপর কুণ্ঠিতভাবে বলে, তোমার কথা রোজই ভেবেছি। তাতে সত্যিই কি আমার কোনো ভুল হয়েছে? প্রীতি বলে, না, কোনো ভুল হয়নি। কদম গাছের মাথার ওপর পূব আকাশের আভা ছড়িয়ে পড়েছে। প্রীতি বলে, আমাকে কিছু দূর এগিয়ে দিন। চলো। প্রীতির পাশে পাশে হেঁটে সরু পথ ধরে চলতে থাকে প্রভাত। কিছু দূর এগিয়ে এসেই থমকে দাঁড়ায় প্রভাত।
আর বোধহয় আমার এগিয়ে যাওয়া উচিত হবে না। আমি আসি। প্রীতি বলে, কেন উচিত হবে না? চলুন। বোধহয় মনের ভুলে চলতে চলতে প্রীতির সঙ্গে অনেক দূর এগিয়ে যায় প্রভাত। প্রীতিদের বাড়ির ফটক দেখা যায়। অপ্রস্তুতের মতো আবার থমকে দাঁড়ায় প্রভাত। এ- এবার এবার আমি যাই। কেন? পথের লোক দেখতে পেলে সন্দেহ করতে পারে। করুক না সন্দেহ। আসুন, আমার সঙ্গে আসুন। বিস্মিতভাবে তাকায় প্রভাত। আমার বাড়ি পর্যন্ত আসুন, সকলেই দেখুক। বাবাও নিজের চোখে দেখে নিন আপনি আমার সঙ্গে এসেছেন। অপলক চোখ তুলে প্রীতির মুখের দিকে তাকিয়ে থাকে প্রভাত। রাতের শেষ প্রহরের একটা মায়া প্রভাতের পথ ভুলিয়ে দিয়ে কোথায় তাকে নিয়ে চলেছে। প্রভাত বলে, সত্যই সত্যই যেতে বলছ? ঝাপসা চোখের কোণ দুটো রুমাল দিয়ে মুছে প্রভাতের মুখের দিকে তাকায় প্রীতি। আস্তে আস্তে ধরা গলায় বলে, এসো। শুনছিলেন আজকের গল্প শ্রী সুবোধ ঘোষ রচিত শেষ প্রহর। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।